হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস। তো আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারটা অনেকটা শেষের পথে আগাচ্ছি, আর 2 থেকে 3টে লেকচার হবে। তো আমাদের যে আজকে যে পড়ার বিষয় হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। হাইড্রোজেনের লেখা বর্ণালী বা হাইড্রোজেনের লেখা বর্ণালীর যে বিভিন্ন সিরিজ, যে 6টা সিরিজ পাওয়া যায়, সেই সিরিজ লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফোন, হামফ্রিজ, এগুলো জানতে হবে। কোথায় কোন কক্ষ থেকে কোন কক্ষে আসে, এবং রিডবার্গ, ধ্রুবক প্রভৃতি। এখান থেকে তোমাকে একটা এমসিকিউ আসবেই সেমিস্টারে, এখান থেকে একটা কোশ্চেন হয়। তার ক্ষেত্রে জানতে গেলে আমাকে প্রথমে একটা জানতে হবে তড়িৎচুম্বকীয় বর্ণালী। তড়িৎচুম্বকীয় বর্ণালীটা কি পড়ে? তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে কি কি পড়ে? তড়িৎচুম্বকীয় বর্ণালী পড়তে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে গামা রে, তারপরে আসবে আমার এক্স রে, তারপরে আসবে ইউভি, তারপরে আসবে ভিজিবল রিজিয়ন, তারপরে আসবে আমার আইআর রিজিয়ন, তারপর আসবে রেডিও ওয়েভ। এই আমাকে জানতে হবে যে প্রথমে আসে যে গামা রে, তারপরে হচ্ছে এক্স রে, তারপরে হচ্ছে ইউভি রে, ভিজিবল রে, আইআর রে, রেডিও ওয়েভ। এবার এদের একটা রেঞ্জ থাকে, আমাকে এখানে জানতে হবে শুধুমাত্র ভিজিবল রে। সেটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 750। এই রিজিয়ানের মধ্যে আমরা যত কিছুই পড়বে সেইটাকে আমরা দেখতে পাবো, মানে চোখে দেখতে পাবো ভিজিবল রিজিয়ানের মধ্যে। মানে যে বস্তু আমরা দেখি তাদের প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটারের মধ্যে উপস্থিত থাকে। এবার ডান দিক থেকে বাম দিকে গেলে, এই বাম দিক থেকে ডান দিকে গেলে ল্যামডা ইনক্রিজ করে, এটা তোমরা মাথায় রাখবে। এইবার আমাকে জানতে হবে মেনলি যে লাইন স্পেক্ট্রা বা হাইড্রোজেনের রেখা বর্ণালী। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই, যে হাইড্রোজেনের রেখা বর্ণালী। হাইড্রোজেনের রেখা বর্ণালী জানতে গেলে প্রথমে জানতে হবে তোমার যে একটা হাইড্রোজেন গ্যাসকে আমরা নেব, H2 গ্যাসকে। এবার একটা প্রিজমকে রাখতে হবে, বর্ণালী আমি আগে পড়িয়েছি তোমাকে। এবার এখানে একটা ফটোগ্রাফিক প্লেট রাখতে হবে, এটা একটা ফটোগ্রাফিক প্লেট। এবার যখন একে হিট দেওয়া হবে তখন কি হবে, এখানে এসে এর বিচ্ছুরণ ঘটবে। যে 6টা লাইন আমরা পাবো, 6টা লাইনে বিচ্ছুরণ ঘটবে, এইভাবে 6টা লাইনে বিচ্ছুরণ ঘটবে। ফটোগ্রাফিক প্লেটে আমরা 6 রকমের ছবি পাবো। সেইগুলো আমরা অনুভবিকভাবে যদি আঁকি তাহলে আমাকে দেখতে লাগে ঠিক এই রকম। এইটা যদি আঁকি তাহলে আমার দেখতে লাগবে ঠিক এরকম। তারপরে ব্যান্ড বা গ্যাপ থাকবে বা কালো অংশ থাকবে। তারপরে আমরা আবার আরেকটা পাবো, ঠিক একই রকমভাবে আবার ব্যান্ড থাকবে। তারপরে আবার একটা পাবো, 3টে হলো। তারপরে আমরা আবার একটা পাবো, 4টে হলো। এরকম একটা পাবো।
1 2 3 4 5 6 6 রকমের আমরা এই রকম ফটোগ্রাফিক প্লেটে আমরা ছবি পাবো। এবার 6 রকমের মধ্যে আমরা এক একটা নাম জানি। তার মধ্যে এটার নাম হচ্ছে লিম্যান সিরিজ, লিম্যান সিরিজ। এটা হচ্ছে বামার সিরিজ। তোমরা নামটা পরপর মাথায় রাখার চেষ্টা করবে, দেখবে পরে আমরা যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসবে যখন ইলেকট্রনটা, তখন পরপর নামগুলো আমাদের মাথায় রাখলে অনেকটাই সুবিধা হবে ম্যাথ করার সময়। লিম্যান বামার, এটা হচ্ছে প্যাসেন, এটা হচ্ছে ব্রাকেট, এটা হচ্ছে ফুন, এটা হচ্ছে হামফ্রিস্ট। তাহলে আমরা কি কি পেলাম? 6 রকমের লিম্যান, বামার, প্যাসেন, ব্রাকেট, ফুন, হামফ্রিস্ট, এরকম 6 রকমের পাবো। এইবার যখন লিম্যান সিরিজটা আমরা পাচ্ছি সেটা কোন রিজিয়ানের মধ্যে পাবো? সেটা হচ্ছে আমরা ইউভি রিজিয়ানের মধ্যে পাবো। আর বামার সিরিজ একমাত্র দৃশ্যমান অঞ্চলে পাবো, সেটা হচ্ছে ভিজিবল রিজিয়ান। একমাত্র বামার সিরিজই আমরা ভিজিবল রিজিয়ানে পাচ্ছি। আর হচ্ছে লিভার সিরিজ ইউভি, বাকি যে আমরা 3টে পড়ে আছে লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফুন, হামফ্রিজ, এই 3টে আমরা কোথায় পাচ্ছি? আইআর রিজিয়ান। এটা আইআর আর এটা ফার আইআর, এই দুটো। তুমি আইআর বললেই মিটে যাবে। তোমাকে পরীক্ষায় এক্সামে যেটা আসে সেটা হচ্ছে মেনলি যে বামার সিরিজ কোন অঞ্চলের মধ্যে থাকে, ভিজিবল রিজিয়ান। এবার যদি তোমরা কত রেঞ্জ বলে, সেটা আমরা রেঞ্জটা আগে লিখেছিলাম 400 থেকে 750 ন্যানোমিটার। এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই সিরিজটা আমরা কোথা থেকে পাচ্ছি। এইবার মেনলি আমার কি বলেছি, এখানে আলো, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে উদ্দীপ্ত করা হলো, সে এনার্জি শক্তি নির্গত করলো। এবার শক্তিটা একটা ফটোগ্রাফিক প্লেটে আমরা ফেলছি, ফেলে এই রকমের আমরা আমরা 6 রকমের বর্ণালী পাচ্ছি। সেই 6টা বর্ণালীর মধ্যে লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফুন, হামফ্রিস্ট, এই 6 রকম পেলাম। এইবার আমাদের মেনলি যেটা আসছে সেটা হচ্ছে যে কি, এই দৃশ্যমান আলোটা কিভাবে আসে। তাহলে আমরা নেক্সট দেখব, যখন পরমাণুর নিউক্লিয়াস এখানে একটা থাকছে, পরমাণুর নিউক্লিয়াসের বাইরের কক্ষে ইলেকট্রন, কক্ষপথগুলো আমি আঁকছি। একটা কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর, 4, 5, 6, 7, 1 2 3 4 5 6 7। এইবার আমাদের মেনলি যেটা জানতে হবে, এবার আমাদের মেনলি যেটা জানতে হবে যে 6টার ক্ষেত্রে প্রথম কক্ষ আমরা কি জানি, এটা n = 1 কক্ষ, এটা n = 1 কক্ষ, n = 2 কক্ষ, n = 3, n = 4, n = 5, n = 6, n = 7। এইবারে আমাকে করতে হবে কি, লিম্যান সিরিজ। আমরা বলেছি লিম্যান যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি সেটা কি হয়, যখন একে মানে যখন এনার্জি রিলিজ করছে, এনার্জি রিলিজ করতে গেলে কি করতে হয়, যখন উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্নতর শক্তি স্তরে, বোরের মডেল থেকে আমরা জেনেছি যে উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন আসবে তখন কি শক্তি সে বিকিরণ করবে। তাহলে এখানে আমার কি করতে হবে, যে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসবে। যখন ইলেকট্রনটা যে কোনো উচ্চতর শক্তি স্তর থেকে n = 1 মানে প্রথম কক্ষে ইলেকট্রনটা আসবে, তখন সেই সিরিজটার নাম হবে লিম্যান সিরিজ। মানে এখানে যখন নিম্নতর শক্তি স্তর যখন n1 হবে তখন তার নাম হবে হচ্ছে লিম্যান। এটাকে আমরা বলবো লিম্যান সিরিজ। তাহলে লিম্যান সিরিজে কোথা কোথা থেকে ইলেকট্রন আসতে পারে, লিম্যান সিরিজ হতে গেলে আমাকে এখান থেকে এখানে ইলেকট্রন আসবে,
3 নম্বর কক্ষ থেকে ফার্স্ট কক্ষে আসবে, 4 নম্বর কক্ষ থেকে ফার্স্ট কক্ষে আসবে, একই রকমভাবে 5 নম্বর কক্ষ থেকেও এখানে ইলেকট্রন আসবে, 6 নম্বর কক্ষপথ থেকেও এখানে আসতে পারে, আবার কি 7 নম্বর থেকেও একে আসতে পারে। এইগুলো তাহলে প্রত্যেকটাই কার মধ্যে পড়বে? এটা পড়বে হচ্ছে লিম্যান সিরিজের মধ্যে। n = 1-এ যখন আসবে তখন লিম্যান। এইবার একই রকমভাবে আমার যদি বামার বলে দেয়, আমি নামটা সেই জন্য আমি পরপর মুখস্থ করতে বলেছিলাম। বামারের ক্ষেত্রে কি n = 2 হচ্ছে নিম্নতর শক্তি স্তর। তার মানে কি বলছে, বামার সিরিজে যদি বলে দেয় যে উচ্চতর ইলেকট্রন কোন শক্তি স্তরে আসবে, তখন কি হবে? n = 2 শক্তি স্তরে। তাহলে n 3 থেকে 2-তে আসবে, 4 থেকে 2-তে আসবে, 5 থেকে 2-তে আসবে, একই রকমভাবে 6 থেকে 2-তে আসবে, 7 থেকে 2-তে আসবে। তাহলে এইটার মধ্যে আমার কি পড়ছে? এটা হচ্ছে বামার সিরিজ। n = 2-তে যখন আসবে এটাকে বলা হয় n1। এগুলো সবটার ক্ষেত্রে n1 এর মানে কি আমরা তোমার একটু পরে ম্যাথমেটিক্যাল যখন করাবো এক্সপ্রেশন তখন বোঝাবো, যে ইকুয়েশনের মাধ্যমে আমরা এই বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারি সেটাকে আমরা বোঝাবো। এবার এইটার নাম আসছে লিম্যান। এইবার আমরা যে এখান থেকে দেখলাম n = 2-তে আসছে, সেটা হচ্ছে বামার। এবার লিম্যান বামার হয়ে গেল। এবার আমাদের আসছে প্যাসেন মানে কি বলেছি? লিম্যান বামার প্যাসেন, এই জন্য পরপর। প্যাসেনের ক্ষেত্রে n1 = 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন আসবে। তাহলে সেটার ক্ষেত্রে কি হয়? তাহলে এখানে আসছে, এখান থেকেও এখানে আসছে, n3-তে আসছে, তার নাম হলো, এইটার নাম হচ্ছে n1 = 3-তে যখন আসছে প্যাসেন। লিম্যান বামার প্যাসেন। এটা হচ্ছে ব্র্যাকেট। তারপর আসছে ব্র্যাকেটের ক্ষেত্রে কি n = 4-এ আসবে ইলেকট্রনটা। তাহলে অন্য কালি দিয়ে আমরা ডিনোট করি। তাহলে আমাদের আসবে n = 4 কক্ষে। তাহলে এই একটা 5 থেকে 4-এ আসতে পারে, 6 থেকে 4-এ আসতে পারে, 7 থেকেও 4-এ আসতে পারে। তাহলে তার নাম হচ্ছে এইবারে আসছে ব্র্যাকেটের পরে আসে ফোনের ক্ষেত্রে কি হবে? ফোনের ক্ষেত্রে যখন আলোটা আসবে না, ইলেকট্রনটা, তখন কোন শক্তি স্তর থেকে? n = 6 থেকে n = 5-এ আসবে, n = 7 থেকে n = n5-এ আসবে। তখন তার নাম হচ্ছে ফোন। এবারে লাস্ট একটা পড়ে থাকে হামফ্রিস্টের ক্ষেত্রে n1 মানে 6 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা আসবে। সেটা একটাই পসিবল, 7 নম্বর কক্ষে এসছে। তাহলে আমরা দেখাতে পারি যে এটা তাহলে এর নাম কি হচ্ছে? এটা ভালো করে মাথায় রাখো। এই ছবিটা যদি মাথায় রাখতে পারো না, এখান থেকে একটাও ম্যাথমেটিক্যাল তোমাদের ভুল হবে না। লিম্যান বামার প্যাসেন ব্র্যাকেট ফোন হামফ্রিস্ট। এইরকম যখন লিম্যান সিরিজে আসছে তখন কি হচ্ছে? সব 1 নম্বর n = 1 কক্ষে ইলেকট্রনটা আসছে যে কোনো উচ্চতর শক্তি স্তর থেকে। n7 পর্যন্ত আমরা এখানে নিয়েছি। তারপরে যখন লিম্যানের পর বামার, আমি সেই জন্য নাম, তখন n = 2 কক্ষে আসবে ইলেকট্রনটা। তারপরে যখন প্যাসেন হবে তখন n = 3 ব্র্যাকেট ফোন হামফ্রিস্ট। এইরকমভাবে একই রকমভাবে যাবে। এবার একমাত্র এটাকে কি বলেছিলাম যে এটা কোন রিজিয়নে পড়ে? এটা ইউভি। আর বামারের ক্ষেত্রে কি কোথায় থাকে? ভিজিবল। আর বাকি যে 4টে থাকছে, এই 4টের মধ্যে থাকছে আমাদের, এই 4টের মধ্যে থাকছে হচ্ছে আইআর। কোনোটা ফার আইআর, কোনোটা সিম্পল আইআর। আমি আগের ক্ষেত্রে একটা তোমাদের দেখিয়েছি, আগের লিম্যান বামার প্যাসেন ব্র্যাকেট ফোন হামফ্রিস্ট, ঠিকই আছে, 4টা 2টো 6টা, ঠিক আছে।
তাহলে এইবার আমাকে মাথায় রাখতে হবে যে এইটা ব্যাখ্যা করতে গেলে তরঙ্গ দৈর্ঘ্যটা যে বর্ণালীগুলো পাচ্ছি তার ক্ষেত্রে একটা ইকুয়েশান আছে, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার সেই ইকুয়েশানটা আমাদের হচ্ছে এবার আমাদের একটা ইকুয়েশান জানতে হবে। সেই ইকুয়েশানটা আমরা কি, সেই ইকুয়েশানটা হচ্ছে নিউ বার সমান সমান আমরা কি জানি, নিউ বার সমান সমান 1/λ জানি আমরা, সমান আমরা লিখতে পারি যে ইকুয়েশানকে সলভ করে আমরা এই বর্ণালীগুলোকে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক ইন্টু, আর কে বলা হয় রিডবার্গ ধ্রুবক, আমি লিখে দিচ্ছি, ইন্টু 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার। এখানে আরটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, আর এখানে n1টা হচ্ছে নিম্নতর শক্তি স্তর, আর n2টা হচ্ছে উচ্চতর শক্তি স্তর। আর আমরা জানো যে নিউ বার আর ল্যামডা আগের ক্লাসে পড়েছি, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, এগুলো আমরা শিখিয়েছি। মেনলি এখানে জানা যে n1 মানে উচ্চতর শক্তি স্তর। উচ্চতর শক্তি স্তর বলতে কি বুঝিয়েছি, আগের ক্ষেত্রে আমরা একটা দেখেছিলাম যে n1 মানে নিম্নতর শক্তি স্তর, মানে এই স্তরটা, আর n2 মানে যে কোনো উচ্চ শক্তি স্তরে এই n1 এ আসছে সেটাই। এবার যখন একটা সিরিজের ক্ষেত্রে বলে দেবে, যদি লিম্যান সিরিজ বলে দেয় তাহলে n1 সমান সমান কি প্রথম কক্ষ, এবার যদি বলে দেয় যে বামার সিরিজ তখন n1 সমান সমান 2 নম্বর কক্ষ, এবার যদি বলে ফুন সিরিজ তখন n1 সমান সমান 5। এটা তোমাকে মাথায় গেঁথে ফেলতে হবে। এইবার উচ্চতর শক্তি স্তরটা তোমার মেনশন করে দেবে, তখন তুমি সেই রকমভাবে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরটা নাও বলে দিতে পারে, তখন তোমার এই সিরিজের নাম বলে দিতে পারে। প্যাসেন্টের যদি বলে দেয় যে 7 নম্বর কক্ষ থেকে প্যাসেন্ট সিরিজের ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরটা হচ্ছে 7, তাহলে নিম্নতর শক্তি স্তরটা কি, তখন তোমাকে এটা না বলে দিলেও তোমাকে ধরে নিতে হবে যে 3 নম্বর শক্তি স্তরে আসছে প্যাসেন্ট সিরিজ। দেখো 3 নম্বর শক্তি স্তরে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি, এইবারে তোমাদের জানতে হবে যে আমরা যে ইকুয়েশনটা লিখেছিলাম, ইকুয়েশনটা লেখা হয়নি, এখানে কি লিখেছিলাম, নিউ বার সমান সমান 1/λ সমান সমান r ইন্টু 1/, এটা ফর হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি দেখা যায়, 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার। তাহলে কি বললাম, আর রিডবার্গ ধ্রুবক, আর এর মানটা কি, আর এর মান হচ্ছে 10977 ধরা হয় 78, যেটা ধরতে পারো সেন্টিমিটার ইনভার্স। এটা আর এর মান, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। আর একটা ক্ষেত্রে কি, n1 বলেছি নিম্নতর শক্তি স্তর, আর n2টা হচ্ছে উচ্চতর শক্তি স্তর। তাহলে এই সমীকরণকে আমরা সমাধান করতে পারবো। এইবার যখন বামার সিরিজে বলেছে, যদি বামার সিরিজে বলে দেয় ফর লিম্যান সিরিজের ক্ষেত্রে, লিম্যানের ক্ষেত্রে
লিম্যান সিরিজের ক্ষেত্রে তাহলে আমার এই ইকুয়েশনটা কি হবে? লিম্যান সিরিজের ক্ষেত্রে আমার ইকুয়েশনটা হবে নিউ বার সমান সমান, আমি আর ল্যামডার ইকুয়েশনটা লিখছি না, আর ইন্টু লিম্যানের ক্ষেত্রে কি হবে, এটা n1 এর মানটা কি বলেছিলাম, 1 নম্বর কক্ষপথে আসবে, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার। যখন যে কক্ষপথ বলে দেবে তখন সেটা আমাকে মাথায় রাখতে হবে। এবার বামারের ক্ষেত্রে কি বলেছে, হ্যাঁ n এর মানটা এখানে n2 এর মানটা হবে কোথা থেকে শুরু হবে, 1 নম্বর মানে 2 এর পর থেকে 2 3 4 এরকম ডট ডট ভাবে যাবে। এবার বামার সিরিজের ক্ষেত্রে কি হবে বলো তো, নিউ বার সমান সমান আর ইন্টু 1 এবার বামারের ক্ষেত্রে কি বলেছিলাম, দেখো বামারের ক্ষেত্রে কোথায় আসে, n1 সমান সমান 2, তাহলে আমাকে জানতে হবে যে n1 সমান সমান 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস n2 1/n2 এর স্কোয়ার। n2 এর স্কোয়ারটা n2টা কি হবে, এখানে n2টা কোথা থেকে শুরু হবে, 3 নম্বর কক্ষপথ মানে n+1 কক্ষপথ থেকে 3 4 ডট ডট ডট। বোঝা গেল? কেন বলছি একবার দেখো, কেন বলছি একবার দেখো, যখন এটা আমরা দেখছিলাম দেখো তখন কি n1 সমান 2 বামার সিরিজে কোথা থেকে আসবে, 3 থেকে আসতে পারে, সর্বনিম্ন 3 থেকে আসতে পারে, তারপরে 4 5 6 7 আসবে। এইবার যদি বলি আমরা প্যাসেনের ক্ষেত্রে n1 এর মান 3 হবে, কোথা থেকে শুরু হবে, n2 এর মান 4 থেকে আসতে পারে, তার থেকে তো কাছাকাছি আর কিছু হবে না। যদি 3 ধরি 3 থেকে আসতে পারবে, আসতে পারবে না। ঠিক একই রকমভাবে প্যাসেনের ক্ষেত্রে কী হবে তোমরা নিজেরা একটু ভাবো, নিউ বার সমান সমান আর ইন্টু 1 প্যাসেনের ক্ষেত্রে কোথায় আসে, সর্বনিম্ন n1 3 এর স্কোয়ার কোথা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে 4 থেকে আসতে পারে, n2 স্কোয়ার। তাহলে n2 এর সমান মান কত হতে পারে, সর্বনিম্ন 4 থেকে শুরু হতে পারে, ব্র্যাকেটের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে নিউ বার সমান সমান আর ইন্টু 1 ব্র্যাকেটের ক্ষেত্রে কি ছিল বলো, n1 এ আসতে পারে, n1 এর মান সর্বনিম্ন কত হয়, 4। তাহলে n2 এর মান কত হবে, 4 এর পর 5 থেকে আসতে পারে 6 ডট ডট। প্যাসেনের ক্ষেত্রে একই রকম, এখানে আর আমি লিখছি না, প্যাসেন ফুন হামফ্রিস্ট, এগুলো তোমরা নিজেরা বার করে নেবে, একদম সোজা জিনিস। এইবার মেন যে জিনিসটা আসছে না, সেটা হচ্ছে বামার সিরিজের ক্ষেত্রে। বামারের ক্ষেত্রে যদি বলে দেয় না, বামারের ক্ষেত্রে n1 এর মান কত আসছিল, 2, আর n2 এর মান সর্বোচ্চ কত আসছিল, 3 4 5 এরকমভাবে ডট ডট যেতে থাকবে। এইবার আমাকে মাথায় রাখতে হবে, যদি বলে আলফা রশ্মির বিচ্ছুরণ, তবে ধরে নিতে হবে বামার সিরিজে কোথা থেকে ইলেকট্রনটা আসলো, n1 এর মান তো কনস্ট্যান্ট 2 আসবে, কোথা থেকে আসবে, 3 থেকে 2 আসবে, এটাকে তখন বলা হবে যে আলফা, এইচ আলফা। এইবার যদি বলে যে বিটা রশ্মি বিচ্ছুরণ, তবে ধরে নিতে হবে বামার সিরিজে n2 সমান সমান 3। এবার যদি বলে দেয় যে বামার না হয়ে এই বামার সারিতে যদি বলে দেয় যে বিটা, আলফার পর বিটা বলে দেয়, তখন n2 সমান সমান আমাকে ধরে নিতে হবে 4, মানে এই কক্ষ থেকে ইলেকট্রন এখানে আসছে, তখন হচ্ছে এইচ বিটা। এইবারে আমাকে মাথায় রাখতে হবে একই রকম আলফা বিটা গামা যদি বলে দেয় কিংবা ডেল্টা বলে দেয়, আমাকে সব রকমভাবে গামা বললে 5 নম্বর থেকে 2 যাচ্ছে,
আর ডেল্টা বললে 6 থেকে 2-এ যাচ্ছে। এটা আমাকে মাথায় রাখতে হবে। একটা এমসিকিউ ঘুরিয়ে অনেক সময় দেয়, ম্যাথমেটিক্যালে বলে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো কিংবা তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, যদি বামা সিরিজের হাইড্রোজেনের ইলেকট্রনটির বিচ্ছুরণ বিটা রশ্মি আকারে বের হয় তখন কি হবে। বিটা রশ্মি যখনই বলে দেবে না, তখন n+2, মানে এখান থেকে বলতে পারছি কোন অরবিটাল থেকে, এই কোন কক্ষক থেকে আসছে, তখন আমাকে মাথায় রাখতে হবে 2 নম্বর কক্ষপথে। এবার যদি আলফা বলে দেয় তাহলে n+1, মানে 3 থেকে আসছে। যদি বিটা বলে দেয় তাহলে n+2, এটা মানেই তো n1+1 বিটা আলফা মানে, আচ্ছা বিটা মানে n1+2, আর গামা বললে n1+3, ডেল্টা বললে n1+4, এরকমভাবে যাবে। একদম সিম্পল জিনিস, এটা হয়ে গেল। এইবার তোমাকে আরেক ধরনের এমসিকিউ তোমাকে দিতে পারে, সেটা হচ্ছে যে বলবে যে যখন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসবে তখন বর্ণালীর বিচ্ছুরণে বর্ণালীর সর্বোচ্চ সংখ্যা কত হবে। যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন বর্ণালীতে সর্বোচ্চ কতগুলি বর্ণালী পাওয়া যাবে। তার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, তার ক্ষেত্রে সূত্র হচ্ছে সামেশান অফ n2 - n1। এটার মান আমরা জানা, সর্বোচ্চ ইলেকট্রন সর্বনিম্ন শক্তি স্তর মানে এটা হচ্ছে n1, আর উচ্চতর শক্তি স্তর মানে n2। তাহলে n2 থেকে n1 সামেশান করলে আমাকে পাওয়া যাবে। তোমাদের একটা ম্যাথ আমি করাই, ম্যাথ যদি থেকে থাকে আমি একটা করাচ্ছি। হ্যাঁ, এখানে বলেছে যে পঞ্চম শক্তি স্তর থেকে, কোশ্চেনটা আমি লিখি, পঞ্চম শক্তি স্তর থেকে ইলেকট্রনটি পঞ্চম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন অবতরণ ঘটলে প্রাপ্ত বর্ণালীতে সর্বোচ্চ রেখার সংখ্যা কত, তাহলে আমি কি সূত্রটা বলেছিলাম, সূত্রটা আমি বলেছিলাম যে সামেশান অফ n2 - n1। তাহলে এখানে কি হবে, এখানে অ্যান্সারটা কোথাও কত, পঞ্চম শক্তি স্তর, তার মানে n2 এর মান কত বলে দিয়েছে 5, আর নিম্নতর শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর n1 এর মান কত বলেছে যে 3। তাহলে এখানে সামেশান অফ 5 - 3, তার মানে হচ্ছে সামেশান অফ 2, মানে 2 + 1, তাহলে 3টি। তোমাদের বইয়ে অনেক একটা সূত্র দেওয়া আছে,
ওই সূত্র ধরে করলেও হবে, কিন্তু এইটা হচ্ছে শর্টকাট একদম ট্রিক্স একদম, যেহেতু তোমাদের এখন এমসিকিউ n2 - n1 এটা মাথায় রাখলে হয়ে যাবে। তোমাদের যে বইয়ে একটা সূত্র দেওয়া আছে ওটাও তোমরা বসিয়ে দেখবে, একই 3ই অ্যান্সার আসবে এইরকম। একই রকমভাবে যে শক্তি স্তর থেকেই বলে দেবে তুমি সেটা বার করতে পারবে। n2 ধরে নেবে উচ্চতর শক্তি স্তরটা, আর নিম্নতর শক্তি স্তরটা হচ্ছে n1, তাহলে সেইটা থেকে সেইটা সামেশান করে বিয়োগ করলেই তোমাদের মানটা বেড়ে যাবে। এইবার যদি বলে দেয় হাইড্রোজেন ছাড়া অন্য কারোর ক্ষেত্রে, ধরো হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বলে দিল বর্ণালী বার করো, তখন কিন্তু ওয়েভ ইকুয়েশনটা কী হবে বলো তো? তখন ওয়েভ ইকুয়েশনটা হবে না, তখন ওয়েভ ইকুয়েশন আমরা কি লিখেছিলাম এখানে, নিউ বার সমান সমান কি লিখেছিলাম, নিউ বার সমান সমান হবে 1/λ সমান সমান, আমরা আগে লিখেছিলাম রিডবার্গ ধ্রুবক, এখন তার সঙ্গে z² গুণ হবে। এটা তোমরা হাইড্রোজেন ব্যতীত অন্য কারোর ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল হবে এই সূত্রটা, হাইড্রোজেন ছাড়া। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জেড লিখছিলাম না, কারণ আমরা জানি প্রামাণিক ক্রমাঙ্ক হাইড্রোজেনের 1 স্কোয়ার করলে কিছুই না 1ই হয়ে যায়, সেই জন্য আমরা ওটা লিখছিলাম না। কিন্তু হাইড্রোজেন ছাড়া যদি হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বলে দেয় না, তখন জেডের মান পরিবর্তন হবে, তখন জেডের মান হয়ে যাবে 2। তাহলে তখন সূত্রটা হবে 1/n2 এর স্কোয়ার, এই 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার। এটা একদম মাথায় গেঁথে ফেলবে। এইবার আর একটা ধরনের এখান থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যে উচ্চতর তরঙ্গ দৈর্ঘ্য আর নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডা ম্যাক্সিমাম আর ল্যামডা মিনিমাম কখন হবে, তার ক্ষেত্রে একটা সূত্র আমাদের আছে। একটা কি ল্যামডা ম্যাক্স কখন হবে, আর একটা ল্যামডা মিনিমাম কখন হবে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে। দেখো আমরা যখন এইটা আঁকছিলাম না, যখন আমরা এটা আঁকছিলাম তখন একটা কিছু মাথায় রাখো, আমরা কি জানি এমনি আমরা জানি কি ই সমানুপাতিক 1/λ, এটা আমরা জানি ই সমানুপাতিক 1/λ। তাহলে ই এর সঙ্গে ল্যামডা, ই যদি বাড়তে থাকে ল্যামডা কমতে থাকবে, ই যদি কমতে থাকে ল্যামডা বাড়তে থাকবে। এটা একটা সম্পর্ক আমাদের ছিল, যে এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্য ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা জানি তো লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে দৃষ্টি আগে আকর্ষণ করে, তাহলে ওর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কিন্তু ওর এনার্জি সবসময় সবচেয়ে কম হয়। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার ক্ষেত্রে শক্তির পরিমাণ সর্বনিম্ন হয়। তাহলে আমরা যখন এখানে বার করছি যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যখনই বলে দেবে না, তখন আমার কি করতে হবে, এনার্জিটা মিনিমাম হতে হবে। এনার্জি মিনিমাম হতে গেলে কি করতে হয়, এনার্জি মিনিমাম কখন হবে, যখন এনার্জিটা মিনিমাম কখন হবে, যখন অরবিটালটা পাশাপাশি থাকবে তখন এনার্জিটা মিনিমাম হবে। এবার অরবিটাল কখন পাশাপাশি থাকে, যদি বামার সিরিজের ক্ষেত্রে বলে দেয় না, তাহলে কোথা থেকে আসে, n সমান 3 থেকে 2তে যখন আসছে তখন এনার্জিটা একদম সর্বনিম্ন, তাহলে তখনই তরঙ্গ দৈর্ঘ্যটা ম্যাক্সিমাম হবে। কারণ এখানে ইনভার্সলি প্রপোর্শনাল, এনার্জি বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কম। আর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কখন হবে, যখন এনার্জি গ্যাপটা খুব বেশি হবে তখন তরঙ্গ দৈর্ঘ্যটা কম হবে। সেটা কখন, সেটা যখন ইনফিনিটি থেকে ইলেকট্রনটা আসবে। ইনফিনিটি থেকে ইলেকট্রনটা আসবে তখন কি হয়ে যাবে, যে এর মানটা ল্যামডার মানটা হচ্ছে সর্বনিম্ন হয়ে যাবে। আর যখন এনার্জি গ্যাপটা কারণ সর্বাধিক, এবার যখন ল্যামডা ম্যাক্সিমাম বলবে তখন কি এনার্জি গ্যাপটা সর্বনিম্ন হয়, তখন কি যে সিরিজের কথা বলবো তার পাশের কক্ষ থেকে ইলেকট্রনটা আসবে। যদি বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত, n1 + 2 অরবিটাল থেকে যখন আসবে, তো এই কক্ষ থেকে যখন আসবে তখন নট অরবিটাল, কক্ষ থেকে যখন আসবে তখন কি হবে, তখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা ম্যাক্সিমাম হবে। তাহলে ই ম্যাক্স কখন হবে, ল্যামডা ম্যাক্স যখন এনার্জিটা মিনিমাম হবে। এনার্জি মিনিমাম কখন হয়, যখন পাশাপাশি থাকে। তাহলে n1 এর যা ভ্যালু, n1 সমান লিম্যান যদি হয়, n1 এর মান 2 আর n2 এর মান হবে তখন n1 + 1। বোঝা গেল, যে সিরিজের কথা বলে দেবে n1 এর মান সেটা হয়ে গেল। আর সর্বোচ্চ যখন বলে দেবে তখন n সমান 2। সর্বোচ্চ যখনই বলে দেবে তখন যেন গুলিয়ে ফেলবা না যে ইনফিনিটি থেকে দেবে না, কারণ তুমি এনার্জির সাথে সম্পর্কটা তোমরা জানো।
আর যখন মিনিমাম তখন কখন হবে, যখন ইর মান ম্যাক্সিমাম হবে। ইর মান কখন ম্যাক্সিমাম হয় এনার্জি, যখন খুব ইনফিনিটি দূরত্ব থেকে আসবে তখন। ইনফিনিটি দূরত্ব যদি n2 এর ক্ষেত্রে যদি লিম্যান সিরিজের হয়, সরি n1 এর ক্ষেত্রে লিম্যানে কে থাকছে 2, তাহলে n2 এর ক্ষেত্রে কি হবে, ম্যাক্স ই মিনিমাম কখন হবে, যখন ইনফিনিটি থেকে আসবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইবার যদি বলে দেয় যে লিম্যান সিরিজের যে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্যটা কত, তাহলে আমরা বার করতে পারবো। তাহলে আমরা সূত্র জানি ডি ব্রগলির এই এর সূত্র থেকে, যে ইকুয়েশনটা সলভ করে আমরা বর্ণালীকে ব্যাখ্যা করতে পারি। তাহলে নিউ বার সমান সমান 1/λ, তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হয়, তরঙ্গ সংখ্যা আমাদের কোনো অসুবিধা নেই, সমান সমান আর ইন্টু হাইড্রোজেনের ক্ষেত্রে বার করছি, জেড দেওয়ার প্রয়োজন নেই, 1/, আমরা কার ক্ষেত্রে বার করছি, লিম্যান সিরিজের ক্ষেত্রে। লিম্যান সিরিজে n1 এর মান কত 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস এটা কি তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি বার করছি, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হলে কি হবে, যে এদের মধ্যে কোথা থেকে আসবে, n2টা n+1 মানে 3 এর স্কোয়ার, এটা হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম। এবার ল্যামডা মিনিমাম আমরা কখন বার করব, আর ইন্টু 1/2 এর স্কোয়ার, এটা তো একদম কনস্ট্যান্ট হবে n1 এর মান, কারণ আমার সিরিজ বা লিম্যান বলে দিয়েছে। আর n2 এর মান তখন কি হবে, 1/∞ তার স্কোয়ার। এটা একদম মাথায় গেঁথে ফেলবে, এখান থেকে একটা ম্যাথ তোমাকে মাস্ট পাবেই। তাহলে টোটাল এই জিনিসটা, এর বাইরে আর খুব একটা কিছু নতুন কিছু আমি দেখছি না। আর যদি থেকে থাকে কিছু দেখছি একবার, একটা দুটো ম্যাথ করানো যাক, ম্যাথ দেখা যাক। দেখো তোমাদের ছায়ার বইতে প্রচুর ম্যাথ আছে, তোমরা এমনি দেখে নেবে যে এই সূত্রের বাইরে আর কিছুই হবে না। সর্বোচ্চ ইলেকট্রনের সূত্রটা জানো সবগুলো। এবার আমি একটা ম্যাথ করাচ্ছি নতুন, ম্যাথটা বলে দিই যে হাইড্রোজেন বর্ণালীতে বামার সারির, হাইড্রোজেন বর্ণালীতে বামার সারির H∝ এর তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো। H∝ এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, যখনই বামার সিরিজ বলেছে তখন আমাকে কি জানতে হবে, n1 এর মান কত হয় বলো। বামার সিরিজে n1 এর মান 2, আর n2 এর মান এখানে কে বলেছে, আলফা। আলফা মানে কোথা থেকে আসে, n1 + 1 হলেই আলফা হয়, তার মানে 3। এটা আমরা করেছিলাম, দেখো একবার স্মরণ করো। দেখো যখন বলেছে আলফা রশ্মির বিচ্ছুরণ, তখন কোথা থেকে, H∝ কখন হয়, যখন 3 থেকে 2 আসে H∝ হয়, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা করতে গেলে আমাদের করতে গেলে কি করতে হবে, নিউ বার যদি তরঙ্গ, এখানে কি বলেছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে 1/λটা আমাদের বার করতে হবে। 1/λ সমান সমান কি বলেছে, রিডবার্গ ধ্রুবকের মান কি বলেছে, 109,678 নাও তোমাদের এখন ছায়ার বইতে 7 ধরলেও কোনো অসুবিধা নেই, সেন্টিমিটার ইনভার্স। আর 1/n1 এর মান কত, 2 এর স্কোয়ার মাইনাস n2 এর মান 3 এর স্কোয়ার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমাকে বার করতে হবে, তাহলে 109,678, এটাকে লসাগু করো, তাহলে 1/4 2 এর স্কোয়ার মাইনাস 1/9, তাহলে এটাকে করলে কত হয়, 1/λ সমান সমান 109
6 7 8 ইন্টু 36 9 মাইনাস 4, তাহলে ল্যামডা। এবার ল্যামডাকে আমরা যদি উল্টে দিই, ল্যামডাকে আমরা ল্যামডার মানটা 1/λ না করে ল্যামডা করি, তাহলে টোটাল হোলটা উল্টে যাবে। 36/109 ইন্টু এই 109,678 ইন্টু 9 মাইনাস 4 কত হয় 5। এইটার মান বসালেই তোমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। অ্যান্সারটা তোমরা মানটা ক্যালকুলেশন করে নেবে, অ্যান্সারটা বার হবে 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার। দেখো সেন্টিমিটার ইনভার্স নিয়েছিলাম, এটা যেহেতু আমরা উল্টে দিয়েছি তাই সেন্টিমিটার ইনভার্সটা সেন্টিমিটারে চলে যাবে। এটা হচ্ছে তোমাদের মান বার হবে। এটা হচ্ছে তাহলে তোমার। এবার ছায়ার বইতে প্রচুর অঙ্ক আছে, সেগুলো সলভ করার চেষ্টা করবে। এই সূত্রের বাইরে আর কিছু নেই, একটু মাথায় রাখবে শুধু এইটা, এই সে লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফোন, হামফ্রিস। আর একটা কিছু যে কোনটা কোন রিজিয়ানের মধ্যে পড়ছে, যে লিম্যান সিরিজটা কোথায় পড়ছে ইউভি, বামারের ক্ষেত্রে কোথায় পড়ছে ভিজিবল, প্যাসেন, ব্র্যাকেট, ফোন, হামফ্রিস এই চারটে কোথায় পড়ছে আইআর বা ফার আইআর। ঠিক আছে, তাহলে এটাই। এবার ডি ব্রগলি, আর আমাদের বাকি চারটে ডি ব্রগলি সমীকরণ আর হচ্ছে হাইডেনবার্গের আনসার্টেনলি প্রিন্সিপাল। এইটা তারপরে আছে আমাদের কোয়ান্টাম নাম্বার, চারটে কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, আর হচ্ছে তোমার আর একটা চুম্বকীয় বা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই চারটে কোয়ান্টাম নাম্বার পড়তে পারলে, আর ইলেকট্রন লাস্ট আর একটা লেকচারে হবে ইলেকট্রনিক কনফিগারেশন বার করা বা আউটবাউব নীতি দ্বারা কীভাবে ইলেকট্রন বিন্যাস আমরা বার করতে পারি, ইলেকট্রনিক কনফিগারেশন। ওটা করলে আর হয়তো ম্যাক্সিমাম দুটো লেকচারের মাধ্যমে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। তারপর ছায়া প্রকাশনের লাস্টে যতগুলো এমসিকিউ আছে সেগুলো আমরা সলভ করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।